দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়টা থেকে লেকচার দিব। আজকে মূলত আমি এই চ্যাপ্টারের দুটো শিক্ষণফল নিয়ে আলোচনা করব। আমার আগের ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে আরো আগেও একটা ক্লাস নিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দুটো শিক্ষণফল নিয়ে আলাপ করব। এক নাম্বার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান নির্ণয় এবং দুই নম্বর শিক্ষণফল হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান নির্ণয় করার জন্য আগে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান কি তার সংজ্ঞাটা একটু জেনে নিই। মুখ্য মান বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হলো সেই মান যার সাংখ্য মান সকল মানের মধ্যে ক্ষুদ্রতম। অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হলো সেই মান যা সাংখ্য মান সকল মানের মধ্যে ক্ষুদ্রতম। যেমন আমি যদি লিখি sin θ equal to হাফ। এখন আমরা জানি হাফ হচ্ছে sin π/6, অর্থাৎ sin 30 ডিগ্রির মান হাফ আমরা জানি। একইভাবে sin π/6 কে আমরা sin π/6 লিখতে পারি, অথবা sin 7π/6 লিখতে পারি। তাহলে আমি এখানে থিটার মান পাচ্ছি θ equal to π/6, 5π/6 7π/6, এরকম আমি অসংখ্য মান পাই। অর্থাৎ এখানে থিটার মান আমি এরকম অসংখ্য মান পাই। তো অসংখ্য মান পেলে এখানে সবগুলো থিটার প্রত্যেকটা মানের ত্রিকোণমিতিক সাইনের মান হচ্ছে হাফ। তাহলে এখানে থিটার যে মানগুলো আমি পেয়েছি এই মানগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে π/6। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইন ইনভার্স হাফ এর মুখ্য মান হচ্ছে π/6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কিছু কিছু ক্ষেত্রে দুটি মুখ্য মান থাকতে পারে। কখন? কিছু কিছু ক্ষেত্রে দুটি মুখ্য মান থাকতে পারে। যেমন আমি যদি লিখি cos ইনভার্স, cos প্লাস মাইনাস π/3 equal to হাফ, অর্থাৎ cos প্লাস π/3 এর মানও হাফ, আবার cos মাইনাস π/3 এর মানও হাফ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি cos ইনভার্স হাফ ইকুয়াল টু প্লাস মাইনাস π/3। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি মুখ্য মানের মান দুটির সাংখ্য মান একই, শুধুমাত্র চিহ্নটা বিপরীত। তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক চিহ্নযুক্ত মানটাই হবে তার মুখ্য মান। অর্থাৎ এই ক্ষেত্রে cos ইনভার্স হাফ এর মুখ্য মান হবে π/3। এখন তাহলে আমরা সবগুলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানের সীমা কত আমরা লিখব। এখন আমরা
বিভিন্ন ধরনের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানের সীমাটা একটু জেনে নিই। যেহেতু -1 less equal to sin x less equal 1, therefore minus pi/2 less equal to sin inverse x less equal to pi/2, অর্থাৎ sin inverse x এর মুখ্য মানের সীমা হচ্ছে -pi/2 থেকে +pi/2 পর্যন্ত। আবার যেহেতু -1 less equal to cos x less equal to 1, therefore 0 less equal to cos inverse x less equal to pi। একইভাবে ঠিক একইভাবে tan x cot x এর মুখ্য মানের সীমা হচ্ছে tan inverse x cot inverse x, এগুলোর মুখ্য মানের সীমা হচ্ছে pi/2 less than tan inverse x less than pi/2। tan inverse x এর ক্ষেত্রে x equal to plus minus pi/2 হলে tan x অসংজ্ঞায়িত। যেহেতু x equal to plus minus pi/2 হলে tan x অসংজ্ঞায়িত হওয়ার কারণে এখানে আমাদের tan inverse x এর মুখ্য মানের সীমা -pi/2 less than tan inverse x less than pi/2। ঠিক একইভাবে হচ্ছে cot inverse x এর মুখ্য মানের সীমা হচ্ছে 0 cot inverse 0 less than cot inverse x less than pi। আর সেকেন্ড ভার্সের হচ্ছে 0 less than second verse x less than pi/2 অথবা pi/2 less than second verse x less than pi। একইভাবে cosec inverse x less equal pi/2 অথবা pi/2 less equal cosec inverse x less than pi। তাহলে এখানে আমরা sin inverse x এর মুখ্য মানের সীমা হচ্ছে -pi/2 less equal to sin inverse x less equal to pi/2। একইভাবে cos inverse x এর মুখ্য মানের সীমা 0 to pi/2, আর tan inverse x এর মুখ্য মানের সীমা pi/2 টা বাদ যাবে, তাহলে -pi/2 less than tan inverse x less than pi/2, আর cot inverse x এর মুখ্য মানের সীমা হচ্ছে 0 less than cot inverse x less than pi, আর sec inverse x এর মুখ্য মানের সীমা 0 less than sec inverse x less than pi/2 অথবা pi/2 less than sec inverse x less than pi। একইভাবে cosec inverse এরও মুখ্য মানের সীমাটা আমরা লিখে নিয়েছি এখানে। তাহলে প্রত্যেকটা জিনিস তোমরা এভাবে সেপারেটলি তোমরা স্টাডি করবে। এখন আমি তোমাদেরকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি y equal to fx equal to sin inverse x এর লেখচিত্রটা দেখাবো। এখানে y equal to fx equal to sin inverse x কে বিপরীত সাইন ফাংশন বলে। তাহলে y equal to fx equal to sin inverse x কে কি বললাম? বিপরীত সাইন ফাংশন বলে। আমরা জানি y equal to sin inverse x এর ডোমেইন হচ্ছে -1 to 1, আর রেঞ্জ হচ্ছে -pi/2
থেকে π/2। এটা হচ্ছে y ইকুয়াল টু sin ইনভার্স x ফাংশনের ডোমেইন, আর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 পর্যন্ত, যেখানে -π/2 এবং π/2 সহ আছে। এখানে আমরা ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে রেখেছি। তো y ইকুয়াল টু sin ইনভার্স x লেখচিত্রটা দেখানোর জন্য আমরা প্রথমে y ইকুয়াল টু sin x এর লেখচিত্রটা তাহলে আমরা দেখাই। আমরা জানি y ইকুয়াল টু sin x এর লেখচিত্রে এই ক্ষেত্রে আমরা -π/2 লেস দেন x এই সীমার মধ্যে y ইকুয়াল টু sin x এর লেখচিত্রটা আমরা অঙ্কন করব। তো y ইকুয়াল টু sin x এর লেখচিত্র আমরা অঙ্কন করার জন্য x এবং y অক্ষ নিলাম। সেই ক্ষেত্রে আমরা জানি π/2 এদিকে দিলাম -π/2। এখন -π/2 থেকে +π/2 সীমার মধ্যে এদিকে -1 নেই, তাহলে এই সীমার মধ্যে y ইকুয়াল টু sin x এর লেখচিত্রটা আমরা জানি ঠিক এরকম। এখানে এই বিন্দুটা হচ্ছে π/2 থেকে 1, আর নিচের দিকে হচ্ছে তাহলে আমরা y ইকুয়াল টু sin x এর লেখচিত্রটা এখানে ড্র করলাম। এখন এই লেখচিত্রটাকে আমরা যদি ঠিক এই লেখচিত্র y ইকুয়াল টু sin ইনভার্স x এর লেখচিত্রে দেখাতে চাই, তাহলে এটার সাথে কম্পেয়ার করলে আমরা sin ইনভার্স এর ক্ষেত্রে ডোমেইন হচ্ছে -1 থেকে 1, আর এই ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 পর্যন্ত। তাহলে এই কার্ভটা sin ইনভার্স এর ক্ষেত্রে ঠিক এইভাবে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু sin ইনভার্স x এর লেখচিত্র। একইভাবে y ইকুয়াল টু fx ইকুয়াল টু, এখানে আমরা যদি cos ইনভার্স x দিই, cos ইনভার্স x কে বিপরীত কোসাইন ফাংশন বলে। তো cos ইনভার্স x এর ক্ষেত্রে ডোমেইন হচ্ছে সেম থাকবে, রেঞ্জটা এই ব্যবধির মধ্যে 0 টু π হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্ভটাও চেঞ্জ হয়ে যাবে। কার্ভটা কি দেখো, আগের মতো আমরা y ইকুয়াল টু cos x এর লেখচিত্র অঙ্কন করব। y ইকুয়াল টু cos x এর লেখচিত্র -π/2 থেকে +π/2 এই সীমার মধ্যে অঙ্কন করব। তাহলে -π/2 থেকে +π/2 এর মধ্যে যদি আমরা লেখচিত্র অঙ্কন করতে চাই, এখানে রেঞ্জটা যেহেতু 0 টু π cos ইনভার্স এর ক্ষেত্রে, তাহলে cos x এর আমি 0 টু π এই সীমার মধ্যে নিয়ে আসি। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর π/2 তে হচ্ছে cos, এখানে x এর মান π/2 দিলে y এর মান 0 হবে, আর 0 হলে x এর মান 0 হলে y এর মান হচ্ছে cos 0 এর মান 1 আমরা জানি। তাহলে 0 টু π এই সীমার মধ্যে আমরা y ইকুয়াল টু cos x এর লেখচিত্রটা নিলে ঠিক এরকম হবে।
এখন আমি তাহলে এই কার্ভটাকে cos ইনভার্স এর ক্ষেত্রে দেখাবো। cos ইনভার্স এর ক্ষেত্রে ডোমেইনটা আমরা জানি, সেই ক্ষেত্রে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে -1 থেকে 1 পর্যন্ত এই সীমার মধ্যে আমি যখন y cos ইনভার্স x এর লেখচিত্র অঙ্কন করব, তাহলে আমরা জানি এখানে যখন 1 দিব, 1 এর ক্ষেত্রে হচ্ছে cos 0 ডিগ্রির মান 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো এখানে 0। এতটুকু যদি π/2 নি, তাহলে আমাদের ঠিক এই কার্ভটা এইভাবে হয়ে যাবে। এভাবে হয়ে গেলে আবার -1 এর জন্য হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের y cos ইনভার্স x এর লেখচিত্র। এখন y tan ইনভার্স x এর লেখচিত্রটা দেখাচ্ছি আমি। y tan ইনভার্স x এর লেখচিত্র দেখানোর জন্য আগের মতো আমি y tan x এর লেখচিত্রটা দেখাবো। y tan x এর লেখচিত্রে আমরা জানি x π/2 অথবা -π/2 হলে tan x এর y tan x এর মানটা কিভাবে অসংজ্ঞায়িত হবে। তাহলে আমি এই কার্ভটা যদি π/2 হয়, এদিকে যদি এতটুকু যদি -π/2 হয়, তো এখন এখানে 0 to π/2 এর মধ্যে আমি x এর যে মানটা বসাই না কেন, এদিকে মানগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে মানগুলো যখন π/2 তে যাবে তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে π/2 এর আগে পর্যন্ত সে কখনো এই রেখাকে টাচ করবে না। তাহলে y tan x এর লেখচিত্রটা হবে, এখানে x এর হচ্ছে tan x এর y tan x এর লেখচিত্রটা হবে ঠিক এভাবে। এটা কখনো π/2 তে যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে এই রেখাকে কখনো টাচ করবে না। ঠিক একইভাবে এদিকে এসেও অসীমের দিকে চলে যাবে, এই রেখাকে টাচ করবে না। তাহলে আমি এখন y tan ইনভার্স x এর লেখচিত্রটা অঙ্কন করি। y tan ইনভার্স x এর লেখচিত্র যখন অঙ্কন করব, সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জ হয়ে গেল -π/2 থেকে π/2 এর ভিতরের মানটা। তাহলে আমি এখানে যদি এটা যদি π/2 হয়, এদিকে যদি -π/2 হয়, তাহলে এখানে সকল রিয়েল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি যেই মান বসাই না কেন, এখানে মানগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঠিক একইভাবে নেগেটিভের দিকেও যখন 0, -1, -2 ইত্যাদি মান বসাবো, মানগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে ঠিক আগের মতো আমাদের এভাবে রেখাটা এসে যাবে। একইভাবে এইদিকেও হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের y tan ইনভার্স x এর লেখচিত্র। y tan ইনভার্স x এর মতোই আমি আবার y cot ইনভার্স x এর লেখচিত্রটা দেখাচ্ছি। y cot ইনভার্স x কে আমরা জানি, y cot ইনভার্স x কে বিপরীত কোট্যানজেন্ট ফাংশন বলে। y cot ইনভার্স x এর ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, আর রেঞ্জ হচ্ছে 0 to π এর ভিতরে যে মানগুলো আছে এগুলোই হচ্ছে y cot ইনভার্স x এর রেঞ্জ। এখন y cot ইনভার্স x এর গ্রাফ দেখানোর আগে আমি আগের মতো y cot x এর গ্রাফটা দেখাচ্ছি, যেখানে x এর লিমিট হচ্ছে 0 x π। তো y cot x এর ক্ষেত্রে
x এর মান যখন 0 দেব তখন y এর মান আসবে অসংজ্ঞায়িত। আবার x এর মান যখন আমি π/2 দিব, cot π/2 আমরা জানি হচ্ছে কত 0, তাহলে cot π/2 হচ্ছে 0 হলে এখানে হবে, আর 0 এর জন্য অসংজ্ঞায়িত আসছে। একইভাবে হচ্ছে cot, এখানে x এর মান যখন পাই দেব সেই ক্ষেত্রে হচ্ছে -ইনফিনিটি আসতেছে। তাহলে আমাদের কার্ভটা হবে অসংজ্ঞায়িত হলে এভাবে চলে যাবে, আর এই রেখাকে কখনো টাচ করবে না। একইভাবে এদিকে হচ্ছে y অক্ষকে কখনো টাচ করবে না, 0 এর জন্য এদিকে ইনফিনিটি হবে। আর x এর মান যখন পাই বসাবো তাহলে -ইনফিনিটির দিকে রেখাটা চলে যাবে। y cot ইনভার্স x এর ক্ষেত্রে এই গ্রাফটা তাহলে কি হবে, এক্ষেত্রে আমাদের π/2 হচ্ছে, আমরা যদি এতটুকু π/2 নিই, তাহলে এখানে x এর মান 0 থেকে যখন আস্তে আস্তে কমতে থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের π/2 তে হচ্ছে প্রথমে 0 হবে। π/2 তে যখন প্রথমে 0 হবে তাহলে এখন এখানে যখন আমরা মান বসাবো তখন আমাদের রেখাটা ঠিক এইভাবে চলে আসবে। একইভাবে অর্থাৎ x অক্ষকে কখনো টাচ করবে না, আবার এখানে যেমন y অক্ষকে টাচ করেনি ঠিক এই রেখাকে টাচ করবে না। তাহলে এটা হচ্ছে আমাদের y cot ইনভার্স x এর লেখচিত্র। তাহলে আমি মোটামুটি লেখচিত্র সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দুইটা প্রবলেম দেখাচ্ছি। দেখো, sin into pi cos alpha equal to cos into pi sin alpha হলে দেখা যায় alpha equal to plus minus pi/4 plus cos inverse 1/2√2। ঠিক একই অঙ্ক দেখে আবার দেখা যায় alpha equal to plus minus half into sin inverse 3/4 দেওয়া আছে। sin pi cos alpha equal to cos pi sin alpha। এখন আমাদের এদিকে যেহেতু সাইন আছে, এখানে আমাদের কাজের সুবিধার্থে এখানে আমরা যদি সাইন করে ফেলতে পারি তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। তো আমরা এখানে cos কে সাইন করতে পারবো শুধুমাত্র চতুর্ভাগ চেঞ্জের নিয়মে। তো চতুর্ভাগ চেঞ্জের নিয়মে গেলে আমরা সাইন, এখানে আবার যেহেতু প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে π/2 প্লাস পাই সাইন আলফা দিলেও আমাদের চতুর্ভাগ চেঞ্জ করলে এটা আসে, আবার মাইনাস দিলেও ঠিক সেম আসে। তাহলে উভয় পাশে সাইন সাইন যেহেতু আছে, আমরা উভয় পাশে সাইন ইনভার্স দিলে তাহলে সাইন চলে যাবে। আমাদের থাকবে পাই cos আলফা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস পাই সাইন আলফা। এখন উভয় পাশে আবার যদি পাই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি cos আলফা, আর এদিকে হচ্ছে সাইন আলফা, এটা হচ্ছে হাফ। একসাথে যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস প্লাস সাইন আলফা ইকুয়াল টু হাফ। এখন আমাদের প্রথম প্রমাণটাতে দেখো আমাদের এখানে 1/2√2 আছে। যেহেতু 1/2√2 আছে, এখানে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি হাফ। তাহলে হাফকে আমি কি করব, √2 দ্বারা ভাগ করে দিব। তো √2 দিয়ে ভাগ করে দিলে আমাদের উভয় পাশে 1/√2 cos আলফা মাইনাস প্লাস 1/√2 sin alpha equal to 1/2√2 আসলো। এখন 1/√2 হচ্ছে আমরা জানি sin 45 ডিগ্রি অথবা cos 45 ডিগ্রি। তো এখানে যেহেতু আমাদের cos ইনভার্স আছে, তাহলে আমাদের cos এর সূত্র আনলে আমাদের সুবিধা হয়। ওই কারণে আমরা এখানে 1/√2 এর পরিবর্তে cos π/4 দিব। একইভাবে sin আলফা, এখানে তাহলে cos a cos b মাইনাস sin a sin b হওয়ার জন্য
তাহলে sin 45 ডিগ্রির মানও আমরা জানি 1/√2, তার মানে sin π/4 ইকুয়াল টু 1/2√2। এখন আমরা সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b অথবা cos a cos b প্লাস sin a sin b হচ্ছে কি cos a প্লাস b, মাইনাসের ক্ষেত্রে হবে প্লাস আর প্লাস এর ক্ষেত্রে হবে মাইনাস। তার মানে আমাদের হচ্ছে cos আলফা প্লাস মাইনাস π/4 ইকুয়াল টু 1/2√2। উভয় পাশে যখন cos ইনভার্স নিব আমরা পাবো আলফা প্লাস মাইনাস π/4 ইকুয়াল টু cos ইনভার্স 1/2√2। therefore আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস π/4 কে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব তাহলে আমাদের হবে মাইনাস প্লাস π/4 প্লাস cos ইনভার্স 1/2√2। এখন এখানে মাইনাস প্লাস যে কথা ঠিক প্লাস মাইনাস আমরা মাইনাস প্লাসকে প্লাস মাইনাসও লিখতে পারি। cos ইনভার্স 1/2√2। তাহলে আমাদের প্রথম এক নাম্বার হচ্ছে এটা চলে আসলো, দেখানো হলো এক নাম্বার সমস্যাটা। আর দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তো দুই নাম্বার সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি এখানে যেভাবে করেছি ঠিক সেম ভাবে করে ঠিক এই জায়গা থেকে আমরা শুধুমাত্র আমাদের কাজটা চেঞ্জ হবে। এখন এখানে যেহেতু 4 আছে তাহলে এখানে আমরা স্কোয়ারিং করে কি করব 1/2 কে 1/4 করে ফেলবো, উভয় পাশে বর্গ করব। উভয় পাশে বর্গ করলে এদিকে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার করলে আমাদের হবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মাইনাস প্লাস 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু 1/4। এখন আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা হচ্ছে 1, তাহলে 1টা একসাথে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকছে 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু 1/4 মাইনাস 1। আমরা জানি 2 sin আলফা cos আলফা হচ্ছে কি 2 sin আলফা cos আলফা হচ্ছে sin 2 আলফা ইকুয়াল টু মাইনাস 3/4। এখানে যেহেতু মাইনাস আসছে তাহলে উভয় পাশে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিব, আসবে প্লাস মাইনাস sin 2 আলফা ইকুয়াল টু 3/4। এখন sin প্লাস মাইনাস 2 আলফা ইকুয়াল টু 3/4। উভয় পাশে যখন সাইন ইনভার্স দিব তাহলে আমাদের আসবে প্লাস মাইনাস 2 আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4। therefore আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তাহলে দুই নাম্বার আমাদের দেখাতে বলছে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4 চলে আসলো। তাহলে এখানে আমাদের দুই নাম্বার আলফা এর মানও দেখানো হলো। আশা করি এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এতটুকু থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি। খুদা হাফেজ।